নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলির সদ্য প্রকাশিত সিবিএসইর দশম এবং দ্বাদশ মানের পরীক্ষার ফলাফলকে ঘিরে উদ্বিগ্ন ছাত্রছাত্রী, অভিভাবক মহল এবং শিক্ষা অনুরাগী মহল। এবছর থেকে বিদ্যাজ্যোতি স্কুলগুলির দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে সিবিএসই বোর্ডের দ্বারা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৬৭৪ জন। এর মধ্যে ৫,৩৫৪ জন মাত্র পাশ করেছে। অনুত্তীর্ণ হয়েছে ৪,৩২০ জন ছাত্রছাত্রী। দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে ৭,৩৪১ জন। এর মধ্যে পাশ করেছে ৪,৫৫৩ জন এবং ফেল করেছে ২,৭৮৮ জন। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে জল খোলা করে চলেছে বিরোধী ছাত্র সংগঠনগুলি। এ বিষয় নিয়ে শুক্রবার রামনগর আগরতলা আয়োজিত এক রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ ধরনের ফলাফল জন্য তিনি ব্যথিত। সার্বিক তথ্য তিনি সংগ্রহ করেছেন। সহসায় দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করবেন। এই ফলাফলের কারণ কি তা খতিয়ে দেখবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। Something good can happen. Also, I heard about it. I have seen in newspaper also, and I gathered all the information. And very shortly, I will call a meeting, and I will talk to our officials how it can be sorted out and what is the reason behind it. Everything will be sorted. Last question is, sir. দিনদুপুরে রিকশা নিয়ে চুরি করতে এসে হাতে নাতে আটক 2 চোর, পালিয়ে গেল অপর এক চোর। ঘটনার রাজধানীর উত্তর গেট সংলগ্ন মানিক্য কোর্টে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন দুপুরে 3 চোর রাস্তায় ড্রেনের স্ল্যাব তুলে প্রবেশ করে মানিক্য কোর্টে। বিষয়টি নজরে আসে পথচারীদের। তারা 3 চোরকে আটক করতে দৌড়ে আসলে এক চোর রিকশা নিয়ে পালিয়ে যায়। অপরদিকে চোরকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। তাদের খুঁটিতে বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদের বক্তব্য, 3 চোর রিকশা নিয়ে চুরি করতে এসেছিল। একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি 2 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা ড্রেন আছে। এই ড্রেনের যে ঢাকনা, এই ঢাকনা তুললা এরা 2 জন ঢুকছে ভিতরে। ঢুকেছিরা আমাদের ডেক করাই যা আছে সব লইয়া বাড়ি আইতে আসছিল। আপনারা কেমনে দেখছেন? আমরা দেখছি বলতে আমরা আইতে আসছিলাম কাজে, এমন সময় হঠাৎ করে দেখতেছি তারা লইয়া বাড়িতে আছে। এই আমরা শুনলাম। আর কতজন? তারা 3 জন ছিল। 2 জনকে ধরা হচ্ছে, আরেকটা বাইকে গেছে, রিক্সা নিয়েছিল। এনসিসি থানায় নিয়ে দুর্ভোগ পোহাতে হলো শিক্ষিকাকে। শিক্ষিকার নাম স্নিগ্ধা নাথ। তাঁর অভিযোগ নিয়ে পুলিশ ছেলে খেলা করছে বলে অভিযোগ। ন্যায় বিচারের দাবিতে এইবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এক শিক্ষিকা। মোহনপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, রাজধানীর ইন্দ্রনগর এলাকার বাসিন্দা স্নিগ্ধা নাথ। তিনি এই দিন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান, ফেব্রুয়ারি মাসে তিনি জানতে পারেন সামাজিক মাধ্যমে তাঁর নামে আপত্তিকর লেখা লিখে একটি পোস্ট দেওয়া হয়েছে। এমনকি তার ব্যক্তিগত মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি এনসিসি থানায় মামলা দায়ের করেন। পাশাপাশি তিনি ক্রাইম ব্রাঞ্চেও অভিযোগ জানায়। ক্রাইম ব্রাঞ্চ থেকে 1 মাসের মধ্যে ঘটনা তদন্ত করে ওনাকে ফোন করে গোটা বিষয়টি এনসিসি থানায় প্রেরণ করা হয়েছে। তারপর তিনি এনসিসি থানায় ছুটে যান। কিন্তু এনসিসি থানার ওসি তখন জানিয়েছেন তারা নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন। নির্বাচনের পরে থানায় যোগাযোগ করার জন্য যথারীতি তিনি শুক্রবার ফের এনসিসি থানায় যান। কিন্তু এই দিন তাকে জানানো হয়েছে তার মামলাটি যে অফিসার দেখছেন তিনি থানায় নেই। পরবর্তী সময় তাকে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়। স্নিগ্ধা নাথ এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ন্যায় বিচারের দাবি জানান। ফেব্রুয়ারি মাসে আমি ধর্মনগর গেছিলাম, তখন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আইলো যে আমার নামে নাকি একটা ফেসবুক পোস্ট বেরিয়েছে। এটার মধ্যে আমার সম্বন্ধে অনেক কিছু ছড়ানো হয়েছে। আমি নাকি স্টুডেন্টরা খারাপভাবে ইনভলভ করি অন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য। এবং এটার মধ্যে আমার পার্সোনাল ফোন নাম্বার যেটা, এটাও পর্যন্ত দেওয়া হয়েছে। তো এরপরে আমি 2 দিন পরে ধর্মনগরে আসার পরে আমি এখানে পুলিশে কেস করছিলাম, জিডি এন্ট্রি করার পরে। এরপরে ক্রাইম ব্রাঞ্চেও গেছি। তো ক্রাইম ব্রাঞ্চে তারা আমার খুবই হেল্প করছে। তারা আমার সঙ্গে সঙ্গেই উইদিন 1 মান্থ তারা কি আসে বিষয়ে আমার ফোন করে সেটা জানাইছে এর দূরে গেছে যে আপনার পুরো ফাইলটা আমরা পুলিশ স্টেশনে পাঠাইছি। এখন আমরা ডিউটি শেষ, এখন আপনার পুলিশে যোগাযোগ করেন। তো আমি ইলেকশন পিরিয়ড ছিল তখন, তবুও আমি স্কুল থেকে ফেরার পথে আমি পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করছিলাম এখানে যে ওসি আছে ওনার সঙ্গে।
তো উনি কইলেন যে দেখেন ম্যাডাম এখন তো ইলেকশন ডিউটি, এখন প্রচণ্ড ব্যস্ততা, আপনি ইলেকশনের পরে আয়া যোগাযোগ করেন। তো আজকে আমি আবার এসেছিলাম, আসার পরে উনি বললেন যে একজন অফিসারকে এটা দেওয়া হয়েছে কেসটা, কিন্তু এখন উনি আউট অফ স্টেশন আছেন, উনি আসার পরে আপনার এই কেসটা সর্ট আউট হবে। এখন থানাতে কি আশ্বাস দিল আপনাকে? আমাকে এটাই বললো যে হ্যাঁ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরাও একটু ইলেকশনের পরে একটা উষাবাজার একটা কেসে একটু ব্যস্ত আছি, আপনারটা হয়ে যাবে, আপনারা টেনশন করবেন। যারা আপনার এই পুষ্টাররা ছিল তাদের নামটা কি? আর ওরা এরকম নামটা আমি কিছু বলেনি, জাস্ট আমি এটাই বললাম যে দেখুন এই ফেসবুক পোস্টের মধ্যে তো আমার পার্সোনাল নাম্বার আছে, আমার পার্সোনাল ফটো সব কিছু আছে, তো এটা একটু ডিলিট করেন আর কি, তো আমার তো এটা মান সম্মানের ব্যাপার। তো বলেন আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? স্নিগ্ধা নাথ। কি করেন আপনি? আমি টিচার প্রফেশনে আছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ইন্দ্রনগর। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। সান্দন টিভি। আবারও উদয়পুর রমেশ চৌমুনি এলাকায় টিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক বাইক চালক। জানা যায় শুক্রবার দুপুর রমেশ চৌমুনি এলাকায় দ্রুত গতিতে আসা একটি টিপার ধাক্কা দেয় একটি বাইকে। এতে করে বাইকে থাকা বাইক চালক পার্থ দত্ত বাইক থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যায়। দুর্ঘটনায় তার মাথা ফেটে রক্তাক্ত হয়। পরবর্তী সময় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত পার্থ দত্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে ঘটনা তদন্ত শুরু করেছে আরকেপুর থানার পুলিশ। বাইকে ছিল না? বাইকে ছিল। কেমন আহত হয়েছে? মাথা ফেটে গেছে, হাত দুটো হাত চলে গেছে। এখন কোন জায়গায়? এখন হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে গেছে না? এখনই ঘটনা হয়েছে? এখন গাড়ি কি তুমি আটক করতে পারছো? আটক করতে পারছো। গাড়ি চালক আটক করতে পারছো? গত কিছুদিন ধরে উদয়পুর রেল স্টেশনে নির্মাণ সামগ্রী চুরি হওয়ার অভিযোগ উঠছিল। কিছুতে চুরির সামগ্রী কিংবা চুরির দায়ে অভিযুক্তকে আটক করতে পারছিল না পুলিশ। শুক্রবার ভোরবেলা থেকে রেল স্টেশনে কর্মরত শ্রমিক সহ আধিকারিকরা উৎপেতে বসে থাকে। তারপর দেখতে পায় এক ব্যক্তি অটোরিকশা করে রেল স্টেশনে বেশ কিছু সামগ্রী নিয়ে যাবার জন্য চেষ্টা করে। এমন সময় দৌড়ে এসে রেল স্টেশনের কিছু কর্মী সহ আধিকারিকরা সে ব্যক্তিকে আটক করে একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে দেয়। পরবর্তী সময় জানা যায় ওই ব্যক্তির নাম রাজু দাস, বাড়ি উদয়পুর সোনামুড়া চৌমুনি এলাকায়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আজকে সকাল 9:30 রেলওয়ে স্টাফ, একটা ছেলে যার নাম রাজু দাস, এলাইস বন্ধু, বাপের নাম হলো ওইখানে রেলের যে সিগন্যালের যে আর্থিংগুলো আছে, আর্থিংগুলো সকালবেলা যে চুরিগুলো সবাই মিলে বসছে, যে স্টাফ আছে আমাদের স্টাফগুলো পেট্রোপণ্যের জন্য 8 কিলোমিটার পথ পাড়ি দেওয়া বা কালো বাজার থেকে ভেজাল পেট্রোপণ্য কেনার যন্ত্রণা আবার ফিরে এলো কমলপুর মহকুমার সদরের যানবাহন চালক ও মালিকদের জন্য। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কমলপুর মহকুমা সদরে চালু হয়েছিল এসএসকে পেট্রোলিয়াম। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। নানা অভিযোগ এবং সমস্যা থাকলেও প্রায় 7,000 যানবাহনের চালক ও মালিক নিজেদের প্রয়োজনীয় পেট্রোল ডিজেলের চাহিদা মেটাতে পারছিলেন ঢিলছোড়া দূরত্বে। কিন্তু গত 6 মাস ধরে বন্ধ সেই এসএসকে পেট্রোলিয়াম। এতে বেজায় সমস্যায় পড়েছেন মানুষ। যাতায়াতে 8 কিলোমিটার দূরে হালহালিতে গিয়ে আনতে হচ্ছে পেট্রোল ডিজেল, অথবা চড়া দামে কালোবাজার থেকে কিনতে হচ্ছে ভেজাল পেট্রোপণ্য। এতে গাড়ির যেমন ক্ষতি হচ্ছে, তেমনি বেরিয়ে যাচ্ছে হিসাবের অনেক বেশি টাকা। এ বিষয়ে ভারতীয় মজদুর সংঘের কমলপুর সভাপতি সুদীপ ঘোষ জানান, এ বিষয়ে কি করছে জনসংবহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। খাদ্য দপ্তরের মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক জানায়, তিনি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় যে আর্থিক সংকটের কারণে তারা ফুয়েল স্টেশন বন্ধ রেখেছে, 1-2 মাসের মধ্যে চালু করবে। এই বিষয়টি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবে 1-2 মাস অতিক্রম করে 6 মাস হতে চলল। এক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে দপ্তর, সে বিষয়ে তিনি কৌশলে এড়িয়ে যান। দীর্ঘদিন
ধরে যে বিএসিটা বন্ধের ফলে আমাদের শ্রমিক ভাইরা এবং গাড়ির মালিকরা তেলের জন্য বিভিন্ন সমস্যায় ভুগতেছে, প্লাস ব্ল্যাকে বিভিন্ন ধরনের বেশি দাম দিয়ে কিনতে লাগতেছে, নয়তোবা খালালি দিতে লাগে। এই বিএসিটা যদি চালু না হয় আমাদের শ্রমিকরা সাংঘাতিক দুর্ভোগে আছে। তার সাথে আমরা যোগাযোগ করছি, কিছুদিন আগে ইলেকশনের আগেও যোগাযোগ করা হয়েছে। মালিক পক্ষকে এখানে এই ব্যাপারে আপনার কথা হয়েছে। তো তারা কিন্তু তাদের ফিনান্সিয়াল প্রবলেম চলছে, তারা চেষ্টা করতেছে। তো আমি এটা আমার হায়ার অথরিটি ডিপার্টমেন্টে আমরা যে সিভিল সাপ্লাইজ দেখে ডাইরেক্টরেটে তারাও জানানো হয়েছে যে ফিনান্সিয়াল কনসার্নকে তারা চালু করতে পারতেছে না, তারা ফিনান্সিয়াল ক্রাঞ্চে আছে। তো এটা আমি জানানো হয়েছে। তো এটা আমরা আবার ফলো আপ করতেছি, তারাও কইছে তারা কিন্তু চেষ্টা করতেছে। তো এই ব্যাপারে আমি আবার যোগাযোগ করি আমার হায়ার অথরিটির সাথে, তারা আমাদের কি ডাইরেকশন দেবে সেটার লেগে আমি বসে আছি। তারা আমি যা ডাইরেকশন দেবে নেক্সট কোর্স অফ অ্যাকশন আমি সেটা নেব। এই সাথে কথা বলে অস্বাভাবিক বিমান ভাড়া নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা গ্রহণ করা, ট্রেনগুলিতে যাত্রী পরিষেবা উন্নত করার দাবিতে শুক্রবার পরিবহন দপ্তরে কমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই এসএফআই রাজ্য কমিটির নেতৃত্ব এবং টিওয়াইএফ টিএসইউ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা। এদিন 4টি সংগঠনের নেতৃত্ব পরিবহন দপ্তরে গিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার আর.জে. লালনকিমারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানায়, রাজ্যে রেল ও বিমান পরিষেবা নিয়ে গোটা রাজ্যের মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। এর মধ্যে দূরপাল্লার রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এ সুযোগ বিমান ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে। রাজ্যের বিশেষ করে রোগী ও ছাত্রছাত্রী যাদের বহিরাজ্যে যেতে হয় তারা এই সময়ে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে। গত মাসখানেক যাবৎ বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে, অথচ সরকারের কোনো হেলদোল নেই। রেলে যারা বাধ্য হয়ে যেতে চাইছে তারা টিকিট পাচ্ছে না। চিকিৎসা, পড়াশোনা সহ বিভিন্ন জরুরি কাজে মানুষ রাজ্যের বাইরে যেতে পারছে না। এ পরিস্থিতিতে রাজ্যের পরিবহন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছে বলে জানান তিনি। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। দেখছি আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন যে ফ্লাইট ফেয়ার এগুলি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত বলে দিয়েছেন যে এই সমস্যার সমাধানে উনি কিছুই করতে পারবেন না। এই রাজ্যের ছাত্রছাত্রীরা, অসুস্থ রোগী যারা রয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হন, তাদের পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। কার্যত এই কারণেই আজকে আমরা এখানে ডেপুটেশনে এসেছি। আমরা দাবি করব শান্তির বাজারে নিখোঁজ যুবককে পাওয়া গেল কৈলাসহরে। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় গত 1.5 মাস নিখোঁজ ছিলেন সুরেশ রিয়াং ওরফে কুমার শানু। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। বহু জায়গায় খোঁজাখুঁজির পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি সুরেশ রিয়াংয়ের। শান্তিরবাজার মহকুমার এলাকার বিভিন্ন বাজার এবং রাস্তায় ঘুরে ঘুরে কুমার শানুর গান পরিবেশন করে থাকেন তিনি। পাশাপাশি পথ চলতি এবং বাজার এলাকার মানুষকে বিনোদন দিয়ে থাকেন সুরেশ রিয়াং। বাড়ি 36 শান্তির বাজার মহকুমার অন্তর্গত গঙ্গারায়পাড়ায়। গত 1.5 মাস আগে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে নিখোঁজ সুরেশ রিয়াং শান্তির বাজার রেল স্টেশন থেকে রেলে চেপে চলে আসেন কুমারঘাট রেল স্টেশনে। এরপরে পায়ে হেঁটে কুমারঘাট রেল স্টেশন থেকে কৈলাসহরে চলে যায়। এরপর কৈলাসহরের আফতাব আলী নামে এক যুবক সুরেশ রিয়াংকে রাস্তায় ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করে নিজ বাড়িতে নিয়ে যান আফতাব আলী। তাঁর বাড়িতে রেখে সুরেশ রিয়াংকে সেবা যত্ন করার পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেন নিখোঁজ সুরেশ রিয়াংয়ের সন্ধানে। সামাজিক মাধ্যমে সে ভিডিও নজরে আসতে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে 36 শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, আইপিএফটি অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা এবং জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রাম বাবু রিয়াং সামাজিক উদার মানসিকতায় কৈলাসহর থেকে ঘরে ফিরে আনা হল নিখোঁজ সুরেশ রিয়াংকে।
নিখোঁজ সুরেশ শ্রেয়াংকে কৈলাসহর থেকে ফিরিয়ে এনে পরিবারের হাতে অবশেষে সুরেশ শ্রেয়াংকে তুলে দেয় জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং এবং আইপিএফটি অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা। আর তাকে আমরা ভালোবেসে যতটুকু পারি আমাদের সাধ্যমতো, আমরা আসলে এরকম বড় লোক নয়, যতটুকু পারি, কিন্তু মানবিকতাটা অনেক বড়। আর সেই মানবিকতার কারণে আমার খুব নজরে লেগেছিল তাকে, কারণ সে এমন পাগল অনেক আছে এই বাজারে, অনেক মানসিক ভারসাম্যহীন লোক আছে, অনেক আছে। আরেকজন ঋষি আছে, আরেকজন মনোজ সরকার আছে, এরকম আরো অনেক আছে। আমার এখানে আগে ছিল সুবল। এসব পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় একথা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শুক্রবার ৩ নং বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তালতলা এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, গোমতী ও দক্ষিণ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি সুনীল দত্ত সহ অন্যান্যরা। এই সাংগঠনিক সভা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এই সাংগঠনিক সভা করা হয়। পাশাপাশি তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস। আমরা আজকের এই সভাতে সবগুলি ব্লকেই আমাদের দলের তরফ থেকে নির্দেশ প্রদান করা হচ্ছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই প্রতিদ্বন্দ্বিতা যেন আমাদের আগে ভাগে আমরা প্রার্থী চয়ন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ পঞ্চায়েতগুলিকে যেন আমরা সাজিয়ে তুলতে পারি। আমাদের মনোনয়নের ব্যাপারে আমাদের নেতৃত্বের তাদের এই নির্বাচনে প্রচারের। শুক্রবার রাজধানী আগরতলার বটতলায় এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে AIDSO। তাদের অভিযোগ, বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলগুলি ছাত্রছাত্রীরা এবছর সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিম্নমানের ফল করেছে, যার ফলশ্রুতিতে খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক ছাত্র মর্মান্তিক মৃত্যুর শিকার হয়। এই ছাত্রের মৃত্যুতে এদিন শোক জ্ঞাপন করা হয় এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি, বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলির পরিকাঠামোগত মান উন্নয়নের সঙ্গে সঙ্গে পঠন পাঠনের উন্নতি করতে হবে। প্রথম শ্রেণী থেকে ইংরেজি বিষয়টিকে গুরুত্ব সহকারে পড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। পরিকাঠামো উন্নয়নের নামে যে ফি দেওয়া হচ্ছে সে ফি নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি তারা মৃত ছাত্রের পরিবারকে সরকারি তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এদিন বছর যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সিবিএসই পরিচালিত যে বোর্ড, সেখানে দশম এবং দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট ঘোষণা হয়েছে, সেই রেজাল্টটা অত্যন্ত নিম্নমানের, যার ফলশ্রুতিতে খোয়াই জেলার যে খোয়াই ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক ছাত্র, বিজ্ঞান বিভাগের এক ছাত্র সুজয় মুন্ডা, একটি হৃদয় বিদারক ঘটনা। এই সুজয় মুন্ডার এই যে মর্মান্তিক মৃত্যু, সেই মর্মান্তিক মৃত্যু ছাত্র সমাজের কাছে হৃদয় বিদারক ঘটনা। আমরা এই হৃদয় মুন্ডার মৃত্যুতে, সুজয় মুন্ডার মৃত্যুতে আমরা এখানে AIDSOর পক্ষ থেকে শোক জ্ঞাপন করতে এসেছি। তার পাশাপাশি আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি, সিঙ্গাপুরে বর্তমানে চলছে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ। এই আসরে এবার প্রথম ত্রিপুরা থেকে 2 জন প্যারা সুইমার অংশগ্রহণ করেছেন ভারতের হয়ে। তারা হলেন সমীর বর্মন এবং বিনীত রায়। সুইমিং পুলে নেমে এই 2 প্যারা সুইমার নিজেদের দক্ষতাও প্রদর্শন করেছেন অত্যন্ত দারুণভাবে। স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হল সমীর ও বিনীতের। সিঙ্গাপুরে বর্তমানে চলছে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ। এই আসরে এবারে প্রথম ত্রিপুরা থেকে 2 জন প্যারা সুইমার অংশগ্রহণ করলেন ভারতের হয়ে প্রথমবারের মতো।
শুধু অংশগ্রহণই নয়, সুইমিং পুলে নেমে এই দুই প্যারা সুইমার নিজেদের দক্ষতারও প্রদর্শন করলেন অত্যন্ত দারুণভাবে। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে 21টি দেশের 131 জন সেরা সাঁতারুরা অংশগ্রহণ করেছেন। এই আসরে বিভিন্ন দেশের সাঁতারুরা নিজেদের র্যাঙ্কিং বাড়াতে অংশগ্রহণ করেন। এই র্যাঙ্কিং থেকেই তাদের আগামীতে পথ প্রশস্ত হবে এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে। টপ মেডিকেল টেস্টের পর অবশেষে আন্তর্জাতিক আসরের সুইমিং পুলে নামার ছাড়পত্র পেলেন ত্রিপুরা রাজ্যের এই দুই প্যারা সুইমার। ক্লাসিফিকেশনের সমীর ও বিনীত দুজনে উত্তীর্ণ হলেন। হিট 1-এ নামেন সমীর বর্মন। এতে সমীরের অবস্থা S8-এ, অপরদিকে হিট 2-তে নামেন বিনীত রায়। তার পজিশন S9। দুজনেই 100 মিটার ফ্রি স্টাইলে নিজেদের যোগ্যতার পরিচয় দিলেন 21টি দেশের সাঁতারুদের সামনে। কোচ দীপক দাসের ভূমিকা কিন্তু এতে অনস্বীকার্য। দীপক দাসের কঠোর তদারকি ও চূড়ান্ত অনুশীলনের ফসলে আজ রাজ্যের দুই প্যারা সুইমার সিঙ্গাপুরে অংশগ্রহণ করলেন ইন্টারন্যাশনাল আসরে। এবার দেখার কোন ক্লাসিফিকেশনে কতটা র্যাঙ্কিং তৈরি করতে পারেন সমীর ও বিনীত। 19 মে বের হবে 131 জন সাঁতারুর র্যাঙ্কিং। তখনই জানা যাবে সমীর ও বিনীতের র্যাঙ্কিং কত। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।